আজকে তোমাদের আলোচনা করছি ন্যারেশন। এর আগে আমি তোমাদের ন্যারেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। ন্যারেশন আমরা অনেকদিন থেকে করে আসছি, 8, 9, এমনকি 7 থেকে আমরা ন্যারেশন ধরেছি, ন্যারেশন করে আসছি। ন্যারেশন সম্পর্কে ক্লিয়ার কনসেপশন এখন পর্যন্ত আমাদের আসেনি। বাট আলোচনা যদি করি যে হোয়াট ইজ দ্য বেসিক রিজন বিহাইন্ড ইট, এটা পিছনে মূল কারণটা কোন জায়গায়, তাহলে আমরা খুঁজে পাবো যে ঠিক ন্যারেশন শেখার যে মূল রাস্তা, ন্যারেশন শেখার যে মেন ট্র্যাক, আমাদের মনে হয় সেই ট্র্যাককে আমরা ধরতে পারিনি, সেই রাস্তাটিকে আমরা চিনতে পারিনি, যার জন্য আমাদের অসুবিধা হচ্ছে ন্যারেশনে। আমি তোমাদের ক্লাসের শুরুতে ন্যারেশন সম্পর্কে আলোচনা করেছিলাম কিছুটা, কিন্তু পূর্ণাঙ্গভাবে আলোচনা করতে পারিনি ডিউ টু লকডাউন, অর্থাৎ লকডাউনের কারণে। আজকে আমি আলোচনা করবো ন্যারেশন। প্রথমে জানবে যে ন্যারেশন শিখতে হলে সেন্টেন্স সম্পর্কে একটি ক্লিয়ার আইডিয়া দরকার। যদি সেন্টেন্সের প্যাটার্ন সম্পর্কে তুমি না জানো, সেন্টেন্সের বিভাগ সম্পর্কে না জানো, ডিভিশন সম্পর্কে না জানো, তাহলে কিন্তু ন্যারেশন করা মুশকিল। কারণ সেন্টেন্স, বোর্ডের দিকে তাকাবে, সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, নাম্বার 2 interrogative sentence, number 3 imperative sentence, number 4 optative sentence, এবং নাম্বার 5 exclamatory sentence. ন্যারেশন এই 5 প্রকার, মানে সেন্টেন্স 5 প্রকার। বোর্ডের দিকে তাকাবে, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। আমি ন্যারেশন শিখাতে গিয়ে সেন্টেন্সকে কেন ভাগ করলাম, এটা তোমাদের কাছে প্রশ্ন হতে পারে। এই কারণেই করলাম যে সেন্টেন্স যেহেতু 5 প্রকার, 5 ধরনের হয়, তাই ন্যারেশনের নিয়ম 5 রকম হয়, 5 প্রকারের হয়। প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের যে নিয়ম, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়ম থেকে আলাদা। আবার ইম্পারেটিভ সেন্টেন্সের যে ন্যারেশনের নিয়ম, সেটি উপরের দুটোর মতো নয়। আবার অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের যে নিয়ম, সেটি উপরের 3টির মতো নয়। এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশনের নিয়ম উপরের 4টির মতো নয়। মানে 5টি যে বাক্য, 5টি বাক্যের ন্যারেশন চেঞ্জের নিয়ম একেবারে আলাদা আলাদা। অ্যাসার্টিভ সেন্টেন্সের আলাদা, ইন্টারোগেটিভ সেন্টেন্সের আলাদা, ইম্পারেটিভ সেন্টেন্সের আলাদা, অপটেটিভ সেন্টেন্সের আলাদা এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের আলাদা। তো যাই হোক, আমি আজকে আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি পরপর আলোচনা করব, আগে অ্যাসার্টিভ করব, তারপর ইন্টারোগেটিভ করব, তারপর ইম্পারেটিভ করব, তারপর অপটেটিভ করব এবং এক্সক্লামেটরি করব। আমি নিচেরগুলো মিটিয়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স।
অ্যাসার্টিভ সেন্টেন্স আগে প্রথমে দেখে নেব আমরা যে অ্যাসার্টিভ সেন্টেন্সের চেহারা, তার স্ট্রাকচার, তার সিনট্যাক্স কেমন হয়, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের সিনট্যাক্সটা কেমন হয়, স্ট্রাকচারটা কেমন হয়। এই স্ট্রাকচারটা হচ্ছে এস প্লাস ভি প্লাস ও এবং ফুল স্টপ। প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর থাকবে ভার্ব, তারপর থাকবে অবজেক্ট। এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের সিনট্যাক্স বা স্ট্রাকচার। অর্থাৎ যখন কোনো সেন্টেন্সে তুমি প্রথমে সাবজেক্ট দেখতে পাচ্ছ এবং তারপরে ভার্ব দেখতে পাচ্ছ এবং বাক্যের শেষে ফুল স্টপ দেখতে পাচ্ছ, এইরকম বাক্যকে তোমরা আজ থেকে বলবে অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রথমে আমি দেখিয়ে দেব ন্যারেশন দুই প্রকারের হয়, ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন। মাঝে মাঝে তোমাদের করতে দেওয়া হয় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন, আবার এমনটাও হয় যে কোনো সময় তোমাদেরকে করতে দেওয়া হয় ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট থেকে ন্যারেশন দেওয়া হয়, আবার ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টও করতে দেওয়া হয়। দিস ইজ দ্য রুল। তো আমি প্রথমে দেখাবো যে অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জের নিয়মগুলো কেমন। তার আগে দেখিয়ে দেবো ন্যারেশনের বডিকে দুই ভাগে ভাগ করা হয়। বডির দিকে দেখাবে। রহিম said, to me, I am well today. রহিম said to me, I am well today. ভালো কথা। দেখো, ন্যারেশনের বডিকে দুই ভাগে ভাগ করা হয়, আমি এখনই বললাম। এইটা হচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট পার্ট এবং এটিকে বলা হয় সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টের মধ্যে কি কি থাকে? ফার্স্ট পার্টের মধ্যে থাকে বক্তা, যাকে আমরা বলি স্পিকার। বক্তার যে স্পিকার, অর্থাৎ আই এম ওয়েল টুডে, আমি আজকে ভালো আছি, এই কথাটা বলছে কে? না, রহিম। তাই রহিম কে বলা হবে এই বাক্যের স্পিকার বা বক্তা। মি, শ্রোতা। ইংলিশে বলা হয় লিসিনার। বক্তার কথা যে শুনছে, বক্তার কথা যে শুনছে, অর্থাৎ বক্তা যাকে বলছে তাকে বলা হবে শ্রোতা। যেমন আমি ক্লাস নিই, আমি যখন পড়াই তখন আমি বক্তা, আর তোমরা হচ্ছ ওই ক্লাসের শ্রোতা। বুঝা গেছে? আর বাকি রইল সেট টু। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড ভার্ব, দুটোই বলা হয়। রিপোর্টিং ভার্ব বলা হয়, রিপোর্টেড ভার্ব বলা হয়। এটাকে বৈয়াকরণেরা, ব্যাকরণবিদেরা রিপোর্টিং ভার্ব একটা লম্বা টার্ম, রিপোর্টিং ভার্ব একটা লম্বা কথা, সেই জন্য বৈয়াকরণবিদেরা রিপোর্টিং ভার্বকে শর্ট ফর্মে বলছে আরভি, অর্থাৎ রিপোর্টিং ভার্ব। বাকি হলো দ্বিতীয় অংশ। বাকি দ্বিতীয় অংশে কি কি আছে? বাকি দ্বিতীয় অংশ আছে, প্রথমে থাকবে তোমাদের যেটা সেন্টেন্স দেখালাম আমি, এস। আমি দেখিয়েছি, দেখো, প্রথমে সাবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট, আমি ফুল স্টপ রাখলাম। অ্যামটা হচ্ছে ভার্ব এবং ওয়েল টুডে, ওয়েল এটা হচ্ছে এক্ষেত্রে আমি কেমন আছি।
অ্যাডজেক্টিভ এবং টুডে আছে অ্যাডভার্ব। বুঝা গেছে? তাহলে আমি একটা জিনিস লিখে দিয়েছি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা কিন্তু ভুল কথা। অনেক সময় অবজেক্ট থাকবে না, এটা হতে পারে অবজেক্টের পরিবর্তে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টের পরে ফুল স্টপ। অর্থাৎ সমস্ত বাক্যে কিন্তু অবজেক্ট পাওয়া যাবে না। আর যাকে আমরা অনেক ব্যাকরণবিদেরা রেস্ট বলেন, রিমেনিং পার্ট বলেন, ভার্বের পরে যে অংশটা থাকে তাকে অনেক সময় ব্যাকরণবিদেরা রিমেনিং পার্ট বলেন অথবা বলেন রেস্ট। অবজেক্ট অতি অবশ্যই বলা উচিত নয়, যেটা আমি বোর্ডে লিখে রেখেছি, এটা উচিত ছিল না। অবলিকের ওয়ের পাশে সি দিয়ে অবলিক যদি সি রাখতাম তাহলে আমার কথাটা ঠিক ছিল। এবার ঠিক আছে। এবার ন্যারেশনটা কেমন হবে? তোমাদের ন্যারেশন যখন করতে হবে তখন এই সাবজেক্ট অর্থাৎ এই প্রোনাউনের পরিবর্তন শিখতে হবে, প্রোনাউন শিখতে হবে, প্রোনাউন ভার্বের পরিবর্তন শিখতে হবে এবং অ্যাডভার্বের পরিবর্তন শিখতে হবে। এই তিনটি শিখতে হবে। আমি ন্যারেশনটা করে দিই, তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হচ্ছে। রহিম সেড টু মি, এটা তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, এতে কোনো সন্দেহ নেই তো। প্রথমে দেখো সাবজেক্ট আছে আই, তারপর এম আছে বিভাগ, আর বাকি দিকে তাকাবো না, বাকি শেষে রয়েছে ফুল স্টপ। দ্যাট মানে আমি উই মে কনক্লুড দ্যাট দিস ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স। ন্যারেশনটা কেমন হয়? রহিম told me that, আইটা রেফার করছে একদম রহিমকে, তাই কি সেট যেহেতু পাস্ট টেন্স আছে, সেট যেহেতু পাস্ট টেন্স আছে, তাই আমরা এই রিপোর্টেড স্পিচে, এটাকে আমি বলতে ভুলে গিয়েছিলাম, এটাকে বলা হয় টোটালটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচ বা অবলিক দিয়ে আরএস। যদি রিপোর্টেড ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচটাও অটোমেটিক্যালি পাস্ট টেন্স হয়ে যাবে। তোমরা লক্ষ্য করছো সেট টু পাস্ট টেন্সে রয়েছে, এখানে বিভাগ আছে, এটা রিপোর্টেড ভার্ব সিম্পল পাস্টে আছে, আর রিপোর্টেড স্পিচটা আছে সিম্পল প্রেজেন্টে। তার মানে আমরা যখন ইনডাইরেক্ট ন্যারেশন করতে যাচ্ছি তখন সিম্পল প্রেজেন্ট হয়ে যাবে সিম্পল পাস্ট। তাহলে অ্যান্সারটা হবে কাছে বিভাগের পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ, ওয়েল। টুডে করতে হবে দ্যাট ডে। আমি অন্যান্য নিয়মগুলো লিখিয়ে দিচ্ছি, তোমরা তারা বুঝতে পেরেছো। রহিম সেড টু মি, আই এম ওয়েল টুডে, এই ন্যারেশন করলাম। রহিম টোল্ড মি, সেড টুটা টোল্ড হয়ে গেল, তারপর শ্রোতা বসে গেল, তারপর একটা দ্যাট কনজাংশন এলো। এই দ্যাট কনজাংশন আনতে হবে রিপোর্টিং স্পিচ ব্যবহার করার পর। দ্যাট বসালাম, তারপর আইটাকে করলাম হি, কারণ আইটা রেফার করছে বক্তাকে। আই সবসময় বক্তাকে রেফার করবে, বক্তা যা থাকবে আইটা সে অনুযায়ী পরিবর্তন হয়ে যাবে। যেহেতু বক্তা আছে রহিম, তাই আইটাকে হি করলাম। বিভাগ ছিল প্রেজেন্ট টেন্স অর্থাৎ সিম্পল পাস্ট, তাকে সিম্পল পাস্ট করেছি, ওয়াজ করেছি। আর অ্যাডজেক্টিভের কোনো পরিবর্তন হয় না, অ্যাডভার্বের পরিবর্তন হয় বলেছি, টুডেটা হয়ে যায় দ্যাট ডে। এটাই হচ্ছে ইনডাইরেক্ট রিলেশনের নিয়ম। আমি দেখাচ্ছি তোমাদের, তোমরা একটু নোট করে নেবে, তাহলে তোমাদের পক্ষে সুবিধে হবে। মেটাচ্ছি আমি নিয়মগুলো লিখাবো। হোয়াট ইজ দ্য রুলস? নিয়মগুলো কি? রুলস প্রথমে লিখবো আমরা। নাম্বার 1, সেড টু হয়ে যাবে টোল্ড। যদি সেড টু থাকে তাহলে ওটা হয়ে যাবে টোল্ড, টোল্ড হয়ে যাবে। আরেকটা মজা, নাম্বার 2, এটা যদি প্রেজেন্ট টেন্স থাকে অর্থাৎ সেডস টু, তাহলে কোনো পরিবর্তন হচ্ছে না, হয়ে যাবে টেলস। শেড থাকার কারণে
টেলের পাস্ট টেন্স হয়ে গেছে টোল্ড, আর সেজ প্রেজেন্ট টেন্স থাকার কারণে টেলটাও প্রেজেন্ট টেন্স থেকে গেছে। জাস্ট সেজ এস আছে, তাই এখানে এস আছে। অন দ্য কন্ট্রারি, যদি সে থাকতো তাহলে কোনো চেঞ্জ হতো না, এটা টেলই হতো। বুঝা গেছে? আমি দেখিয়ে দিচ্ছি। নাম্বার 4, যদি শুধু সেট থাকে, ধরো টু নেই, তাহলে কোনো পরিবর্তন হতো না, সেটই থেকে যেত। যদি সেট থাকতো, টু না থাকতো, তাহলে কোনো পরিবর্তন হতো না, আমরা সেটকে সেটই রেখে দিতাম। নাম্বার 5, যদি শেষ থাকতো তাহলে আমি সেজ রেখে দিতাম, যদি সে থাকতো তাহলে আমি সে রেখে দিতাম। তোমরা জাস্ট একটু নোট করে নাও, তাহলে কিভাবে পরিবর্তন হচ্ছে। সেট টু হয়ে যাচ্ছে চল, যদি শেষ টু থাকে তাহলে হয়ে যাচ্ছে টেলস, যদি সে থাকে তাহলে হয়ে যাচ্ছে টেল, যদি সেট থাকে তাহলে হয়ে যাচ্ছে সেট, শেষ থাকলে সেই হচ্ছে, সে থাকলে সে হচ্ছে। বলে দিতে হবে। এটা গেল জাস্ট মিটিয়ে দিই আমরা। নিয়ম নাম্বার 7, নিয়ম নাম্বার 7, এরপর শ্রোতা বা লিসিনার বসবে। এরপর শ্রোতা বা লিসিনার বসে যাবে, অর্থাৎ সেট টুর পর, সেটের পরে বা শেষ টুর পরে বা টেলসের পরে, টোল্ডের পরে বসে যাবে লিসিনার। নাম্বার 8, শ্রোতা বা লিসিনার এরপর বসবে দ্যাট নামক লিঙ্কার। তোমাদেরকে আমি দেখিয়েছি যে এরপর বসবে, অর্থাৎ শ্রোতা বসে গেল, তারপর বসবে দ্যাট নামক একটি লিঙ্কার। আমি আরেকবার একটা ন্যারেশন দেখিয়ে দেব। The boy said, I am going to school. এই ন্যারেশন হচ্ছে, এখানে দেখো সেটের পর টু নেই, তার মানে সেটের কোনো পরিবর্তন হচ্ছে না। দা বয় said that, আইটা রেফার করছে দি বয়কে, তার মানে কি এটা পাস্ট টেন্স হয়ে যাবে, কারণ এটা পাস্ট টেন্স আছে। going to school. বুঝা গেছে? The boy said, I am going to school. অ্যান্সারটা হয়ে গেল the boy said that he was going to school। দ্বিতীয় পার্টে আমি আলোচনা করছি পরবর্তী নিয়মগুলো।